হ্যালো স্টুডেন্টস, আজ আমরা স্থিতিবিজ্ঞানের চ্যাপ্টারের ছায়াবুকের 335 পাতায় স্থিতিবিজ্ঞানের যে এমসিকিউ গুলো আছে তার পার্ট অন করবো। ঠিক আছে, তো প্রথম অঙ্ক কি বলছে? আচ্ছা, এখানে শুরুতেই বলে রাখি যে যারা এই অঙ্কগুলো খাতায় তুলবে না, তারা যেটা করবে তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ডেসক্রিপশন লিঙ্ক থেকে তারা কিন্তু দেখুন, যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি তারা জয়েন করে যাবে। যারা ফিজিক্স লাভার, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, সেখানে গিয়ে জয়েন করে যাবে এবং তোমাদের সবাইকে স্বাগত দা ফিজিক্স লাভার 2.0-তে। ঠিক আছে, আমাদের প্রথম অঙ্ক কি বলছে? প্রথম অঙ্ক বলছে যে দুটি কণা এ এবং বি উভয়ের প্রাথমিক অবস্থায় স্থির, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এর ভি হচ্ছে দ্রুতি ভি হবে এবং বি এর দ্রুতি টু ভি হবে, তখন ভরকেন্দ্রের দ্রুতি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কি করবো আমরা? অ্যাকচুয়ালি বলছে দুটো কণা আছে এ এবং বি উভয় প্রাথমিক অবস্থায় স্থির, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করেছে। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো, যেহেতু তারা অভ্যন্তরীণ বল পরস্পরের দিকে চলতে শুরু করে, যেহেতু তারা কিভাবে লিখবো আমরা সেটা, যেহেতু কণা দুটির অভ্যন্তরীণ বল, কণা দুটির অভ্যন্তরীণ বলের জন্য, কণা দুটি অভ্যন্তরীণ বলের জন্য পরস্পরের দিকে যাত্রা শুরু করে, পরস্পর এর দিকে যাত্রা শুরু করে, সুতরাং আমরা বলতে পারি টোটাল ভর, সেই কণা দুটি টোটাল ভর ইন্টু তাদের যে ত্বরণের সেন্টার অফ মাস, এরা কি হবে? এদের বাহ্যিক যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বাহ্যিক বলের সঙ্গে সমান হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে বাহ্যিক বল, সেই বাহ্যিক বলটা যদি জিরো হয়, অর্থাৎ আমরা তো বাহ্যিক বলে কোনো বল প্রয়োগ করিনি, কোনো একটা বড় বস্তু কণা আছে তার ভেতরের দুটো কণার কথা বলা হচ্ছে, তার যদি পরস্পরের দিকে আকর্ষণ করে, টোটাল বাহ্যিক কোনো বল যেহেতু প্রয়োগ করা হয়নি, তাই আমাদের এফ এক্সটার্নাল কত হবে? জিরো হয়ে যাবে। এম ইন্টু এস সি এম সেন্টার অফ মাস, এটা কত হবে? জিরো হয়ে যাবে। তার মানে এস সি এম অর্থাৎ সেন্টার অফ মাস, সেটা কি হবে? জিরো হয়ে যাবে। এবং এটা যদি জিরো হয়ে যায়, আমরা জানি ত্বরণ যদি জিরো হয় তাহলে বস্তুটা কি হয়? হয় বস্তুটা কণা দুটো স্থির আছে, তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে এদের দুটোর যে বেগ, সেই বেগটা কি হবে? ভরকেন্দ্রের যে বেগটা, ভরকেন্দ্রের যে ত্বরণ সেটা যদি জিরো হয় তাহলে ভরকেন্দ্রের যে বেগ সেটাও কিন্তু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ ভরকেন্দ্রের ত্বরণ যদি জিরো হয় তাহলে ভরকেন্দ্রের বেগটা আমাদের জিরো হয়ে যাবে। তাহলে অপশন এ হচ্ছে এটা রাইট আনসার। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বলছে যে একটি সংস্থায় দুটি কণা আছে, তাদের সংস্থার ভরকেন্দ্র কি হবে? বলছে যে একটি সংস্থায় যদি দুটি কণা থাকে তাহলে কণা দুটির বলছে একটি সংস্থায় দুটি, কোশ্চেন নাম্বার 2 আমাদের কি বলছে? একটি সংস্থায় দুটি কণা আছে, বলছে এই সংস্থার ভরকেন্দ্র কি হবে বা কোথায় হবে ভরকেন্দ্র? তো কোশ্চেন নাম্বার দুইটা কি বলছে যে একটা সংস্থা যদি দুটো কণা থাকে, এখানে নিশ্চয়ই বলে দেওয়া নেই যে কণা দুটির ভর সমান কি সমান নয়। এখানে তো বলে দেওয়া নেই যে এখানে একটা কণা আছে এবং এখানে একটা কণা আছে। আমি ধরলাম যেখানে কণাটার ভর m1, এখানে কণাটার ভর m2। যদি তাহলে কি বলছি, m1 এবং m2 যদি দুটো কণা হয়, দুটো কণার ভর m1 আর m2, এখানে কিন্তু বলছে বস্তু সংস্থার ভর কেন্দ্র কোথায় হবে? আর ধরলাম বস্তু সংস্থার ভর কেন্দ্র হবে সেন্টার অফ মাস, অর্থাৎ কেন্দ্রে হবে। যদি কেন্দ্রে তখনই হবে যখন কিনা আমাদের m1 আর m2 সমান হবে। কিন্তু যদি বস্তু কণা, যেহেতু আমাদের উল্লেখ করা নেই প্রশ্নে যে m1 আর m2 সমান, তার জন্য কিন্তু ভর কেন্দ্র যে মাঝখানে হবে এমনটা কিন্তু কখনোই সম্ভব না যে মাঝখানেই হবে। দেখুন m1 আর m2 যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর কেন্দ্র যেটার মান বড়, m1 এর মান যদি বড় তাহলে m1 এর দিকে সরে আসবে, যদি m2 এর মান বড় তাহলে m2 এর দিকে সরে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ভর কেন্দ্রের মানটা কোথায় হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো না। যে কণা দুটির সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে এটা পুরোপুরি বলা যাবে না। কণা দুটি সংযোগকারী রেখার এমন এক বিন্দুতে যেখানে কোনো একটা কণা থেকে ওই বিন্দু দূরত্ব ওই কণার ভরের বর্গের সমানুপাতিক। আমরা কি জানি? ভর কেন্দ্র বের করার সূত্র হচ্ছে যে এক্স সি এম যদি আমরা বের করি তাহলে সূত্রটা m1 x1 প্লাস m2 x2 বাই কি হয়? বাই হচ্ছে m1 প্লাস m2 হয়। ঠিক আছে, যেখানে আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা কি পেতে পারি? এখানে অ্যাকচুয়ালি আমরা টোটাল ভর পাই। সেই ভরের সঙ্গে কি হচ্ছে? দূরত্বটা ভরের সঙ্গে, নর্মাল ভরের সঙ্গে ব্যস্ত অনুপাতিক হচ্ছে, তাদের কিন্তু ভরের বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে না কিন্তু।
ঠিক আছে? তাহলে ভরের বর্গের সঙ্গে কিন্তু কখনো সমানুপাতিক হবে না। তাহলে আমরা বলতে পারি যে এক্স এমটা সরাসরি সমানুপাতিক হচ্ছে কার সঙ্গে? এম এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে। এটা কি আমাদের অপশনে আছে? অপশন সি তে কি বলেছে? কণা দুটি সংযোগকারী রেখার এমন এক বিন্দুতে যে কোনো একটা কণা থেকে ওই বিন্দুর দূরত্ব, কোনো একটা কণা থেকে ওই বিন্দুর দূরত্বটা কি হবে? ওই দূরত্ব হয় ওই কণার ভরের সঙ্গে ব্যস্ত অনুপাতিক হবে। অর্থাৎ ভর কেন্দ্রের দূরত্বটা কি হবে? হচ্ছে যে কোনো একটা কণার যে এই কণার ভরের থেকে কিন্তু ভরের সঙ্গে কি হবে? ব্যস্ত অনুপাত সম্পর্কে থাকবে। অর্থাৎ অপশন সি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে? 3 দাগের কোশ্চেনে যে মূল বিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর হলে তাদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ কি বলছে? কোশ্চেন নাম্বার 3-এ বলছে যে দুটো সমান ভর আছে। তো আমি একটু আগে যে সূত্রটা বললাম যে এক্স এম বের করার সূত্র কি? m1 x1 প্লাস m2 x2 বাই কত আছে? m1 প্লাস m2। যদি এটা হয় তাহলে আমরা এক্স এম কি করে বের করতে পারি? তাহলে আমরা দেখবো যে এখান থেকে ভর যেহেতু সমান বলেছে তার মানে কত হবে? এম আর অবস্থান ভেক্টর এ ভেক্টর বলেছে, তাহলে এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর বাই কত? বাই হচ্ছে এম প্লাস এম। তাহলে এখান থেকে এম যদি কমন চলে যায় তাহলে কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই কত হবে? 2m। এম যদি কেটে যায় তাহলে লিখতে পারি আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এটা আমরা লিখতে পারি এক্স এম এর মান তাহলে কত হচ্ছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, যেটা আমাদের অপশন বি তে আছে, যেটা আমাদের অপশন বি তে আছে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে আমাদের যে এন সংখ্যক কণার সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর যে কি হবে সেটা আমাদের লিখতে হবে। ওকে, আমরা ধরলাম m1 কণা r1 দূরত্বে আছে, m2 কণা r2 দূরত্বে আছে, m3 কণা r3 দূরত্বে আছে ভরকেন্দ্র থেকে। এরকম ভাবে আমরা যদি ডট ডট করে লিখতে যাই তাহলে mn কণা সেটা কিন্তু rn দূরত্বে থাকবে ভরকেন্দ্র থেকে। ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা লিখতে পারি এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা যদি এখন ভরকেন্দ্র বের করি তাহলে এখানে অ্যাকচুয়ালি সূত্রটা এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তার মানে আমরা যদি এইভাবে লিখি তাহলে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 এভাবে চলতে থাকবে বাই কত? বাই m1 প্লাস m2 প্লাস m3 এইভাবে এটাও চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি উপরে লিখতে পারি যে সামেশন ওভার m এখানে p আর p, যেখানে p এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, আর তলায় কি হবে? সামেশন ওভার mp, যেটা p এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। তাহলে এটাই হবে আমাদের সেন্টার বা ভরকেন্দ্রের যে অবস্থান ভেক্টর বা সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ভেক্টর চিহ্ন হবে, এখানে ভেক্টর দিয়ে কাজ করে যাবে, সব ভেক্টর হয়ে যাবে এখানে। তাহলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। তো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে? তারপরে কোশ্চেন বলেছে একটা লাঠিকে যদি আমরা বাতাসে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটাকে নিক্ষেপকারীর কাছ থেকে কিছুটা দূরে গিয়ে মাটিতে পড়ে। লাঠির ভরকেন্দ্রের সঞ্চারপথ অধিবৃত্তাকার পথ হবে কোন ক্ষেত্রে সেটা আমাদের লিখতে হবে। তাহলে লাঠিকে যদি আমরা কিছুটা দূরে ছুড়ে দিই তা সেটা কিন্তু অধিবৃত্তাকার পথ বরাবরই এগিয়ে যায়। কিন্তু আমরা যদি দেখি ভালো করে, এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেটা লাঠিকে কি করেছে? ছুড়ে দিয়েছে। তাহলে ছুড়ে সেটা লাঠিটা কিন্তু এইভাবে গিয়ে মাটিতে গিয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা যদি লাঠির ভরকেন্দ্র দেখি তাহলে দেখতে পাবো, আচ্ছা ভরকেন্দ্র প্রথম অপশন কি বলেছে? সব ক্ষেত্রে দিতে বলেছে লাঠিটা যদি সুষম হয়। লাঠিটা যদি সুষম হয় তাহলে কি হবে? লাঠি নিলাম, যদি লাঠিটা সুষম হওয়ার কথার অর্থ কি? লাঠিটা বলছে সুষম কথার অর্থটা কি? অর্থটা এটাই যে এই লাঠিটা যে উপাদানটা দিয়ে তৈরি, সেই উপাদানের যে ঘনত্ব, এই লাঠির প্রতিটা অংশে সেই উপাদানের ঘনত্বটা সমান হবে। এটাই কিন্তু যদি সমান হয় তবে তাকে সুষম বলা হচ্ছে। যদি লাঠিটা সুষম হবে তখনই, যদি সুষম হয় তাহলে ভরকেন্দ্রের অবস্থান কিন্তু সেন্টারে হবে। ভরকেন্দ্রের অবস্থান কি হবে? সেন্টার হবে। এবং একটা কণা, একটা পার্টিকেল বা একটা লাঠিকে যদি আমরা ছুড়ে দিই এবার তাহলে সেটা এভাবে ঘুরতে ঘুরতে যাবে, এবং যদি ঘুরতে ঘুরতে যায় তাহলে সে কিন্তু কার সাপেক্ষে ঘুরতে থাকবে? সে কিন্তু তার ভরকেন্দ্রের সাপেক্ষে ঘুরতে থাকবে। এখন কণাটা যদি সুষম হয় তাহলে তার ভরকেন্দ্র সেন্টারে হবে, কিন্তু কণাটা যদি সুষম না হয় তাহলে সে কি হবে? ভরকেন্দ্রটা কিন্তু সরে আসবে। কণা এরকম জায়গায় আসতে পারে বা এরকম জায়গায় যেতে পারে, যে কোনো একদিক সরে যাবে। তো যেখানে যাক না কেন সে কিন্তু তার ভরকেন্দ্রের সাপেক্ষে কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে? তাহলে এখানে যে লাঠিটা ছোড়া হয়েছে, লাঠিটা যদি দেখি আমরা, ভরকেন্দ্র এই জায়গাটাই এখন যেটা এইভাবে থাকবে, যে ঘুরতে ঘুরতে যাচ্ছে ভরকেন্দ্র এখানে হলো, এখানে হলো ভরকেন্দ্র, এখানে হলো। ঠিক আছে? এভাবে কিন্তু ঘুরতে ঘুরতে যখন যাবে তার ভরকেন্দ্র বরাবর আমরা যদি দেখি ভরকেন্দ্রের যে গতিপথ সেটা যদি দেখি সেটা কিন্তু একটা অধিবৃত্তাকার হচ্ছে,
এবং তার জন্য কিন্তু বস্তুকে সুষম হতে হবে এমন কোনো মানে নেই। যদি সুষম না হয় তাহলেও কিন্তু সেটা অধিবৃত্তাকার পথ করেই কিন্তু সামনে যাবে। তাহলে অপশনগুলো আমরা দেখি এবার। বলছে প্রথম অপশন বলছে সব ক্ষেত্রে মানে যে কোনো ঘটনার ক্ষেত্রে সেটা অধিবৃত্তাকার পথই হবে। ঠিক আছে, দেখলাম যে সুষম হলে অধিবৃত্তাকার পথ হবে, সুষম না হলে অধিবৃত্তাকার পথ হবে। যদি বস্তুটা আমরা যদি রৈখিকভাবে ছুটি আবর্ত গতি অর্থাৎ ঘুরতে ঘুরতে যদি না যাই, যদি আমরা বস্তুটাকে এইভাবে যদি ছুড়ে দিই তাহলেও কিন্তু সেটা অধিবৃত্তাকার পথ অবলম্বন করবে, অর্থাৎ এটা প্যাসের গতি থেকে আমরা বলতে পারি এটা কিন্তু অধিবৃত্তাকার পথ হবে। যে কোনো বস্তুকে ছুড়ে দিলে সেটা কিন্তু অধিবৃত্তাকার পথ অবলম্বন করেই সামনে এগিয়ে যায়। তাই বলা হচ্ছে কেবলমাত্র যদি লাঠিটা সুষম হয়, শুধুমাত্র লাঠিটা সুষম হলে যে অধিবৃত্তাকার হবে এমনটা নয়, যে কোনো ঘটনার ক্ষেত্রে অধিবৃত্তাকার হতে পারে। যে কেবলমাত্র যদি লাঠিটি রৈখিক গতি থেকে কিন্তু আবর্ত গতি থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি হবে, সেক্ষেত্রে কিন্তু গতিটা কিন্তু তার কি হবে, অধিবৃত্তাকার হবে। এবং 4 নম্বর অপশনে বলছে কেবলমাত্র যদি লাঠিটি এমন আকৃতির হয় যে তার ভর কিন্তু তার উপাদানের বাইরে উপাদানের মধ্যে থেকে বাইরে নয়। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে একটা বস্তু তার ভর কেন্দ্রের সাপেক্ষে কিন্তু ঘুরতে থাকে। একটা বস্তু বা একটা লাঠি যদি আমরা ছুড়ে দিই তাহলে সেটা কি হবে, সেটা তার অধিবৃত্ত মানে ভর কেন্দ্র যেখানে আছে সেই ভর কেন্দ্রের সাপেক্ষে সে কিন্তু ঘুরতে থাকবে। এখন যদি এই পার্টিকেলটা যদি আমরা ছুড়ে দিই তাহলে সেটা ভর কেন্দ্রের সাপেক্ষে ঘুরবে। এখন ভর কেন্দ্র যদি উপাদানের বাইরে অবস্থিত হয় তাহলে তার সাপেক্ষে সেটা ঘুরতে পারবে না। তার জন্য অবশ্যই হতে হবে ওই উপাদান, ভর কেন্দ্রটা অবশ্যই কিন্তু বস্তুর অভ্যন্তরে হতে হবে, বস্তুর ভিতরেই হতে হবে। ঠিক আছে, বস্তুর উপাদানের ভিতরে বা বস্তুর ভিতরে হতে হবে, উপাদানের বাইরে হলে কিন্তু হবে না। তাহলে এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে রাইট আনসার। সব ক্ষেত্রে অপশন এ হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, এক্স ওয়াই তলে একই ভরের 3টি কণা বলেছে, তাদের অবস্থান দেওয়া আছে 1 1 2 2 এবং 3 3। তাহলে যদি একই ভরের 3টি কণা হয়, যদি একই ভরের 3টি কণা হয় 1 1 2 2 এবং 3 3 ভর কেন্দ্রে যদি তাদের অবস্থান যদি হয়, তাহলে ভর কেন্দ্রের অবস্থান এক্স ওয়াই যদি হয় তাহলে তার স্থিরাঙ্ক কি হবে? এটা কোশ্চেন নাম্বার 6। কি হবে তাহলে, আমরা যদি এক্স সি এম বের করি, আমরা একটু আগে দেখলাম ভর ইন্টু কি হচ্ছে দূরত্বটা, তো তিনটে একই ভর বলেছে, তাহলে প্রথমটার ভর যদি এম হয় তার সঙ্গে 1 প্লাস তারপরের কণার ক্ষেত্রে যদি দেখি তাহলে এম তার ভরও এম হবে ইন্টু 2 প্লাস তার 3 নম্বর যে কণাটা আছে তার ভর যদি এম হয় এবং দূরত্ব যদি 3 হয়, বাই কত হবে এম প্লাস এম প্লাস এম। তাহলে কত হবে, এখানে এম কমন চলে যাবে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 মানে 6, তাহলে এম ইন্টু 6 বাই কত 3 এম। এম এম কেটে যাবে, 3 গুণ 6 মানে হচ্ছে অ্যান্সার হবে 2। এক্স এম কত হচ্ছে তাহলে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের ক্ষেত্রে এক্স এর স্থিরাঙ্ক 2 হচ্ছে, ওয়াই এর স্থিরাঙ্ক কত হবে সব একই রকম ভাবে এম ইন্টু 1 প্লাস এম ইন্টু 2 প্লাস এম ইন্টু 3, যেহেতু আমাদের স্থিরাঙ্কগুলো 1 1 2 2 এবং 3 3 এবং ভরগুলো এম এম এম, তার জন্য কিন্তু এটা আমার হচ্ছে। প্রথমে 1 গুণ করলাম একটা এম নিয়ে, 2 গুণ করলাম আরেকটা এম নিয়ে, 3 গুণ করলাম আরেকটা এম নিয়ে, এটাই আমরা প্রথমে পেলাম। এবং 2 নম্বরে কি করছি আমরা, এই যে আবার 1 আছে, আবার একটা এম এর সঙ্গে গুণ করতে হবে, আবার 2 আবার এম এর সঙ্গে গুণ করতে হবে, আবার 3 আবার এম এর সঙ্গে গুণ করতে হবে, সেটা আমরা করলাম। বাই কত হবে এম প্লাস এম প্লাস এম। তাহলে যদি এম কমন চলে যায় তাহলে এখানে কত হবে, আগের বারের মতন 6 হবে, বাই কত 3 এম, এম এম কেটে যাবে, 3 গুণ 6 2 হবে। তাহলে আমরা এক্স সি এম এবং ওয়াই সি এম এর যে মানটা সেটা কত পেলাম 2,2, অর্থাৎ আমাদের যে ভর কেন্দ্রের যে স্থিরাঙ্ক সেটা হচ্ছে 2,2। অপশন বি তে আছে এটা অ্যান্সারটা, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে কোশ্চেন নাম্বার 7, বলছে গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটা দড়ি থেকে একজন লোক ঝুলছে, সমগ্র সংস্থাটি বাড়িতে স্থির অবস্থায় আছে। যদি লোকটি দড়ি ধরে বেলুন পর্যন্ত ওঠে তবে সংস্থাটির ভর কেন্দ্র কি হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি আমরা অঙ্কটা হচ্ছে কোশ্চেনটা ভিজুয়ালাইজ করি তাহলে দেখতে পাবো যে এটা একটা বেলুন, এই বেলুনে একটা দড়ি ঝোলানো আছে এবং এখানে একটা দাঁড়ানোর একটা জায়গা আছে এখানে। তো এখানে কি হচ্ছে, একটা লোক যদি এখানে যদি একটা লোক দাঁড়িয়ে থাকে একদম শেষ প্রান্তে, দড়ির শেষ প্রান্তে যদি একটা লোক থাকে, একটা লোক দড়ির শেষ প্রান্তে আছে, তাহলে বলছে এখন এই লোকটা কি হচ্ছে গরম বায়ুপূর্ণ আছে, মানে বেলুনটা বায়ুপূর্ণ আছে গরম বায়ু, তার জন্য সে উপরের দিকে থাকবে, বাতাসে আছে বেলুনটা। এখন এই লোকটা যদি দড়ি ধরে এভাবে ঝুলতে থাকে এখান থেকে, এবং সে কিছুক্ষণ পর কি করছে, লোকটা কি করছে সমগ্র সংস্থাটি বাড়িতে স্থির অবস্থায় আছে। এখন লোকটা খুব ধীরে ধীরে উপরে ওঠা শুরু করছে, অর্থাৎ লোকটা যদি এখন এই জায়গায় থাকে, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে লোকটা যদি এখন এই জায়গায় চলে যায় তাহলে কি তার ভর কেন্দ্র চেঞ্জ হবে? আমাদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যে লোকটা যখন ধীরে ধীরে উপরে উঠবে তখন তার ভর কেন্দ্র ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে, ভর কেন্দ্র ধীরে ধীরে উপরে দিকে উঠতে শুরু করবে, কিন্তু আদতে সেটা হবে না। আসলে আমরা যদি দেখি ভালো করে, টোটাল সংস্থা লোকটা যখন নিচে ছিল তখন টোটাল যে সংস্থাটা ছিল সংস্থার যা ভর কেন্দ্র ছিল, এখন লোকটা যদি ধীরে ধীরে উপরে উঠতে থাকে, বাতাসে আছে বেলুনটা যেহেতু লোকটা ধীরে ধীরে উপরে উঠছে,
তাহলে কিন্তু টোটাল সমস্যাটির ভর কেন্দ্র কিন্তু চেঞ্জ হচ্ছে না। লোকটা যেটা নিজে নিচে ছিল এখন ধীরে ধীরে উপরে উঠছে, টোটাল যে ভর সে ভর কি চেঞ্জ হচ্ছে? সে ভর তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভর কেন্দ্র কেন চেঞ্জ হবে? তাই বলা হয় যে লোকটা যখন ধীরে ধীরে উপরে উঠবে বেলুন ধরে, তাহলে কি হচ্ছে, ভর কেন্দ্র যে বিন্দুতে ছিল প্রাথমিক অবস্থায় এখন সেই বিন্দুতে থাকবে। তার কারণ এক্ষেত্রে কি আছে, ভর কিন্তু কি আছে, স্থির। এক্ষেত্রে ভর স্থির থাকার জন্য ভর কেন্দ্র যেটা সেন্টার অফ মাস সেটাও কিন্তু কি থাকবে, স্থির থাকবে। বোঝা গেল? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এর কারণ অনেকেই বলবে যে উপরের দিকে উঠছে বা কিছু বলবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটা হবে টোটাল ভর যেটা আছে, টোটাল ভরের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। টোটাল বেলুনটা যেহেতু উপরে উঠছে এবং লোকটা যদি এখানে আছে, এখান থেকে যদি উপরে উঠে ধীরে ধীরে যদি উপরে উঠতে থাকে, তাহলে কিন্তু টোটাল ভরটার কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আর টোটাল ভরের যদি চেঞ্জ না হয়, তাহলে ভর কেন্দ্রেরও কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, তাহলে এক্ষেত্রে প্রথম অপশন এ হবে রাইট অ্যান্সার, ভর কেন্দ্র কি থাকবে, স্থির থাকবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, এম ভরের একটা সুষম অনুভূমিক মিটার স্কেল দুই প্রান্তে যুক্ত দুটি উলম্ব গতির সাহায্যে ঝুলছে। 2m ভরের একটা বস্তুকে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে রাখা হলো। তো এই দুটির টানের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে। ধরলাম এই আমাদের একটা মিটার স্কেল আছে, যেটা দুই প্রান্ত উপর থেকে ঝোলানো আছে, শুধু টান উপর দিকে কাজ করবে। তাহলে এটা T1, এটা T2। এখানে মিটার স্কেল আছে, মিটার স্কেল এটা ধরলাম 0 সেন্টিমিটার আর এটা ধরলাম 100 সেন্টিমিটার। মানে 1 মিটার মানে কি, 1 মিটার মধ্যে 100 সেন্টিমিটার। আর মিটার স্কেলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার হয়, এটা 12 এ আছে। মিটার স্কেলের দৈর্ঘ্য কি হয়, 100 সেন্টিমিটার হয়। এখন কি বলছে, মিটার স্কেলের যে ওজনটা বলেছে যে দুই প্রান্তে যুক্ত উলম্ব দড়ির সাহায্যে ঝুলছে 2m ভরের, আচ্ছা, মিটার স্কেল m ভরের সুষম অনুভূমিক দিকে, অর্থাৎ মিটার স্কেল তো সুষম বলেছে। আর সুষম মানে একটু আগেই বললাম সুষম কথার অর্থটা কি হতে পারে, সুষম মানে একটু আগে আমি বললাম। তো এই মিটার স্কেল যদি সুষম হয়, তার মানে এর সমস্ত অংশের উপাদানের ঘনত্ব কিন্তু সেম। তার মানে আমি যদি দেখি যে ভর কেন্দ্র কোথায় হবে, তাহলে নর্মাল অবস্থায় এর ভর কেন্দ্র কিন্তু 50 সেন্টিমিটারে হবে, অর্থাৎ 50 সেন্টিমিটারে কি হবে, এর ভর কেন্দ্র হবে। এখান থেকে কি হবে, এর এম নিচের দিকে, এমজি নিচের দিকে কাজ করবে। এখন কি বলছে, এখন বলছে যে একটা 2m ভরের বস্তুকে আমরা 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে, অর্থাৎ 0 যদি এটা, এটা যদি 100, এটা যদি 50, তাহলে 75 এর মাঝখান করে হবে। তো এই 75 সেন্টিমিটার যে স্থান, সেখান থেকে একটা 2m ভরের বস্তুকে আমরা ঝুলিয়ে দিয়েছি। যে বস্তুর ভর কত, যে বস্তুর ভর হচ্ছে 2m, তার mg যেটা নিচের দিকে কাজ করছে। 2m ভরের একটা বস্তুকে আমরা কি করেছি, ঝুলিয়ে দিয়েছি। মানে নিচের দিকে যে ওজনটা কাজ করছে তার মান কত হবে, 2mg। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে দড়ি দুটো টানের অনুপাত কত সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো কি করতে পারি আমরা এখান থেকে, আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো যে সুতো দুটোর যে টান যেটা উপর দিকে কাজ করছে এবং এমজি নিচের দিকে কাজ করছে, তাহলে এটা সমান হওয়া উচিত। টোটাল ভর, টোটাল বলগত ভাবে T1 প্লাস T2 সমান সমান mg প্লাস 2mg। তার মানে T1 প্লাস T2 এই দুটো যোগ করলে কত হবে, 3mg হবে। এটা আমাদের যদি 1 নম্বর সমীকরণ হলো। এবং আমরা আবার লিখতে পারি কি, আবার আমরা যদি দেখতে পাচ্ছি যে যদি এটা যদি মূলবিন্দু ধরি আমরা এবং যদি 100 সেন্টিমিটার, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কি, যে আবার টর্কের যদি আমরা ব্যালেন্স করি তাহলে কি পাবো, 50 ইন্টু 50 সেন্টিমিটার দূরত্বে আছে mg ওজন, ঠিক আছে, mg অ্যাকচুয়ালি f কাজ করছে এবং 50 সেন্টিমিটার দূরে আছে, এর সঙ্গে যোগ হবে 2mg গুণ 75, ঠিক আছে। যদি 2mg টু 75 হয় তাহলে সমান সমান কত হবে, সমান সমান যেটা হবে সেটা হলো T2 ওখানে যেটা কাজ করছে, অর্থাৎ 0 ইন্টু T1 এইভাবে হয়, 0 ইন্টু T1 প্লাস 100 ইন্টু T2, ঠিক আছে। এখান থেকে আমরা কত পাবো, 50 এমজি, আর এখান থেকে 75 দুগুণ 150 এমজি, 50 আর 150 মানে 200 এমজি। এখান থেকে কত পাবো, 200 এমজি সমান সমান এই পার্টটা তো আউট হয়ে যাবে, ওখানে কত থাকবে, 100 T1। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, T1 সমান সমান কত হবে, T1টা যদি রাখি তাহলে এবার কাটাকাটি করলে 2 পরে থাকবে, তাহলে T1 সমান সমান 2mg। T1 সমান সমান কত হবে, 2mg। এটা হচ্ছে আমরা যদি 2 নম্বর সমীকরণটা বলি বা না বললেও হবে। অতএব যে এখন লিখতে পারি আমরা
1 নম্বর সমীকরণ থেকে ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি পেতে পারি, এখন আমরা পেতে পারি T2 এর মানটা। T2 সমান সমান কত হবে, T2 সমান সমান যেটা হবে আমাদের 3mg ছিল, তাহলে 3mg থেকে T1 যদি বাদ যায় তাহলে 3mg থেকে T1 মানে কত 2mg বাদ যাবে, আর এখানে 2mg বাদ গেলে শুধু mg পড়ে থাকবে। এখন আমাদের বের করতে বলেছিল কি T1 is to T2 এর মান, তাহলে T1 is to T2 যদি করি আমরা, T1 মানে কত সরি ভুলে গেল, এখানে T2 হবে, এটা T2 ছিল, এখানে T2 হবে, এখানেও T2 হবে। তো এখান থেকে আমাদের T1 এর মান বের করতে হবে, এখান থেকে T2 বাদ যাবে, ঠিক আছে। তাহলে T1 is to T2 কত হবে mg, তাহলে আমাদের কত বেরোলো, T1 এর মান কত বেরোলো mg বেরিয়েছিল, is to কত হবে T2 এর মান 2mg, ঠিক আছে। mg কেটে গেলে আমরা কি পাবো তাহলে 1:2, এটাই আমাদের অ্যান্সার। 1:2 আছে, 1:2 হচ্ছে অপশন এ তে আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে যে m 2m এবং 2m কি দেওয়া আছে, এটা m দেওয়া আছে, এখান থেকে একটা বস্তু মানে এটা আছে পার্টিকেল, তো এটা 2m, এটাও 2m এবং এটা বলেছে m, এই দূরত্বে আছে, এটা এই দূরত্বে আছে। আমাদের যদি স্তম্ভগতভাবে দেখি, এটা বলেছে মূল বিন্দুতে আছে, ভরকেন্দ্রের স্তম্ভ বের করতে হবে, তাহলে এটা আমার মূল বিন্দু, এটা কত হবে তাহলে এটা হবে আমার, এটা যদি m ভরের কণা হয় তাহলে এটা a, 0, এটা কত হবে, এটা a দূরত্বে আছে, অর্থাৎ এটাও হবে a, 0, a হবে, এটা হবে a, a। এবার আমার কি করতে হবে, এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো চুপ। এবার কি বলছে, তাহলে আমরা যদি এখন ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করি, তাহলে xcm যদি আমরা বের করি তাহলে কত হবে m × 0, তাহলে m × 0, এটা কত আছে m, তাহলে m × কত a প্লাস এই বিন্দুর সাপেক্ষে যদি 2m × 0, আর এখানে 2m × a, প্রথম মানগুলো নিতে হবে আমাদের। আচ্ছা নিলে আমাদের কি হবে, বাই কত আছে m প্লাস 2m প্লাস 2m। আচ্ছা তাহলে এখান থেকে এই পার্টটা আউট হয়ে যাবে, এই পার্টটা আউট হয়ে যাবে, এই দুটো 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে কত হবে m এ একটা আছে, এখানে এখান থেকে 2m এ আছে, এখানে কত আছে বাই 6m, এখান থেকে 3ma বাই 6m, কেটে যাবে, 3 × 6 মানে a/2। আর ycm যদি আমরা বের করি ycm, তাহলে সেটা কত হবে, সেটা যেটা হবে সেটা হলো m × 0, ওটা কত হবে m × 0 প্লাস এটা কত হবে 2m × a, এই দ্বিতীয় স্থানাঙ্ক নিতে হবে, এখানেও কত হবে 2m × a বাই কত m প্লাস 2m প্লাস 2m। আচ্ছা এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো এই পার্টটা আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে থেকে যাচ্ছে 2m আর 2m মানে 4ma বাই কত 6m, কাটাকাটি করলে 2/3, অর্থাৎ 2a/3, অর্থাৎ ycm এবং xcm এর মান কত হবে তাহলে xcm, ycm এর মান কত হবে, তাহলে এর মান হবে a/2, 2a/3। এটা আমাদের কোন নম্বর অপশনে আছে, এটা আমাদের অপশন সি তে আছে, a/2 2a-3, হ্যাঁ অপশন সি তে আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকের, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে একটু দেখে নিই আমরা। অনেকগুলি বস্তুকণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে r দূরত্বে রাখা হলো, কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণা সমষ্টির ভরকেন্দ্রের দূরত্ব কত হবে। এই কোশ্চেনটা কি বলেছে যে একটা বৃত্তাকার, যেহেতু r দূরত্বে সবাই আছে, ধরলাম এর সেন্টার হচ্ছে এই যে, এখান থেকে প্রতিটা কণা, এখানে ধরলাম r দূরত্বে আছে, এখানে একটা কণা আছে m1, এখানে একটা কণা m2 যেটা ওখান থেকে r দূরত্বে আছে, এখান থেকে এটা r দূরত্বে, এখান থেকে এটা r দূরত্বে, প্রতিটা অনেকগুলো কণা আছে যারা সবাই r দূরত্বে আছে, এবং এটা m3 কণা, এটা m4 কণা, এটা হচ্ছে m5 কণা, m6 কণা, অজস্র কণা আছে আমাদের, প্রত্যেকে কিন্তু সেন্টার থেকে r দূরত্বে আছে। এখন বলছে যে অনেকগুলি বস্তুকণাকে কেন্দ্রবিন্দু থেকে যদি বিভিন্ন দিকে r দূরত্বে রাখা হয়, তাহলে কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণার সমষ্টির ভরকেন্দ্রের দূরত্ব কত হবে। যদি এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রতিটা কণার ভর যদি সমান হতো, প্রতিটার ভর যদি m হতো, তাহলে তার ভরকেন্দ্র কিন্তু সেন্টারে হতো। ক্লিয়ার, কি বললাম, এক্ষেত্রে যদি প্রতিটা কণার ভর যদি সমান হতো, তাহলে এদের ভরকেন্দ্র কোথায় হতো, সেন্টারে হতো। কিন্তু এখানে একবারও উল্লেখ করে দেওয়া নেই যে প্রতিটা কণার ভর সেম,
তার জন্য উত্তর কিন্তু আমরা বলতে পারি না যে আর ভর কেন্দ্রের দূরত্ব যেটা হবে সেটা আর এর সমান, এটা কিন্তু আমরা বলতে পারি না। কারণ আর এর সমান হতে গেলে কিন্তু প্রতিটার ভর সমান হতে হতো, ঠিক আছে, সেটা কিন্তু নেই। তাহলে আমাদের কি হবে, পরের অপশন, প্রথম অপশনটা হবে না, আর এর সমান, সেটা হবে না। পরের অপশন কি বলছে, আর এর সমান বা আর এর থেকে ছোট হবে। তো আমি এখানে ধরে নিলাম যে ভর কেন্দ্র, যে মূল বিন্দুতে তো ভর কেন্দ্র নেই, কারণ প্রতিটা কণার ভর আলাদা। তাহলে মূল বিন্দুতে যদি ভর কেন্দ্র না থাকে, বা এম এর মান তো সমান কি সমান কিছু উল্লেখ করে দেওয়া নেই, তাই ধরলাম যে ভর কেন্দ্র এদের মধ্যে কোথাও একটা আছে, যেটা যে কোনো একটা বিন্দুতে আছে, যেখান থেকে আমি ধরলাম যে বিন্দুর সাপেক্ষে M1 কণা x1 দূরত্বে আছে, M2 কণা x2 দূরত্বে আছে, M3 কণা x3 দূরত্বে আছে, এইভাবে চলতে থাকছে। যদি এমনটা হয় তাহলে বলছে যে এদের ভর কেন্দ্রের যে অবস্থানটা কি হবে, তাহলে তাহলে এদের ভর কেন্দ্রের যে অবস্থানটা সেটা কি হবে, ভর কেন্দ্রের যে অবস্থান সেটা কি হবে, সেটা না এরকম হবে যে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 এভাবে চলতে থাকবে, বাই কত হবে, বাই m1 প্লাস m2 প্লাস m3, এরকম ভাবে পরপর এটাও চলতে থাকবে। এখন বলছে ভর কেন্দ্রের যে অবস্থানটা আমি পাচ্ছি, আমি যদি xcm বলি সেটাকে, ভর কেন্দ্রের যে অবস্থান xcm যদি সেটা হয়, তাহলে এখানে বলছে যে xcm এর মানটা অবশ্যই কিন্তু কি হবে, বা rcm ও বলতে পারি আমরা এটাকে, বা xcm বা rcm, এটা যদি আমরা rcm বলি, তাহলে সেই rcm এর যে মানটা সেটা কিন্তু অবশ্যই কি হবে, যে 0 থেকে rcm এর মানটা কি হবে বলছে 0 থেকে r এর মধ্যে হবে, ঠিক আছে, r এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, বা r এর সমান বা 0 এর সমান হতে পারে। অর্থাৎ এদের মানটা কি হবে, এর মানটা কিন্তু যে কোনো পজিশনের জন্য কেন্দ্র থেকে পরিধি বরাবর যে কোনো একটা অংশ হতে পারে, কিন্তু কখনো আর এর থেকে বেশি হবে না। আর এর থেকে বেশি হতে গেলে কিন্তু এই বস্তুর বাইরে হতে হবে, যেটা কখনো সম্ভব না এই ক্ষেত্রে, ঠিক আছে। তার জন্য বলছে rcm এর মানটা 0 থেকে r এর মধ্যে অবস্থিত, কোথাও একটা অবস্থিত হবে। অর্থাৎ এর মান কি হতে পারে, আর এর সমান হতে পারে, বা আর এর থেকে ছোট হতে পারে, কিন্তু আর এর থেকে বড় কখনোই কিন্তু সম্ভব নয়। আর এর থেকে ছোট বা আর এর সমান, সেটা আমাদের অপশন বি তে আছে। তাহলে অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। এই গেল আমাদের মোট 10টা কোশ্চেন। আমরা সেকেন্ড পার্টে আমরা 11 থেকে, সেকেন্ড পার্টে আমরা কি করব, আমাদের 10 নম্বর কোশ্চেন করলাম, এবার সেকেন্ড পার্টে আমরা 11 থেকে 20 পর্যন্ত করার চেষ্টা করব, ঠিক আছে।